মাইক নামের এক ব্যক্তিকে একটি খাড়া পাহাড়ে ওঠার আপ্রাণ চেষ্টা করতে দেখা যায়। বেশ কয়েকবার দড়ি ছিঁড়ে নিচে পড়ে যাওয়ার পর সে তার সমস্ত সেফটি গিয়ার ও দড়ি খুলে ফেলে এবং কোনোরকম সেফটি ছাড়াই সফলভাবে পাহাড়ের চূড়ায় আরোহণ করে। আশা করি আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। পরদিন সকালে মাইক একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যায়। ডাক্তার তাকে জানান যে তার ভাইয়ের মৃত্যুর গভীর শোক ও মানসিক আঘাতের কারণেই সে অবচেতনভাবে নিজের জীবনকে এভাবে ঝুঁকির মুখে ফেলছে। ডাক্তার তাকে কিছু ওষুধ লিখে দিলেও মাইক নিজেকে সম্পূর্ণ সুস্থ দাবি করে সেখান থেকে চলে আসে। বাড়ি ফিরে সে তার ভাইয়ের ছবির ফ্রেম এবং পুরনো একটি চিঠি খুঁজে পায়। চিঠিতে তার ভাইয়ের শেষ ইচ্ছা লেখা ছিল, মৃত্যুর পর তার চিতাভস্ম যেন হিমালয় পর্বতে ভাসিয়ে দেওয়া হয়। ভাইয়ের এই শেষ ইচ্ছা পূরণ করতে মাইক সঙ্গে সঙ্গে নেপালের একটি টিকিট বুক করে। অন্যদিকে নেপালের পাহাড়ি রাস্তায় একটি যাত্রীবাহী বাস আসছিল, যার মধ্যে একজন বয়স্ক ব্যক্তিও ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় এবং বাসের সমস্ত যাত্রী মারা যান। এদিকে কাঠমান্ডু শহরের একটি জনসভায় রুদ্র নামের এক ব্যক্তি স্থানীয় মানুষদের বোঝাচ্ছিলেন যে সেখানে একটি বিশাল বাঁধ তৈরি করা হবে যা সবার জন্য বিদ্যুৎ বয়ে আনবে। তবে এর জন্য স্থানীয়দের কিছু ঘরবাড়ি সরিয়ে নিতে হবে, যা সাধারণ মানুষ মেনে নিতে পারছিল না। ঠিক তখনই গণেশ রায় নামের একজন প্রবীণ ও সম্মানিত ব্যক্তি মঞ্চে আসেন। তিনি বলেন, বাঁধের গুরুত্ব থাকলেও নদী তাদের কাছে অত্যন্ত পবিত্র এবং এটি তাদের পূর্বপুরুষদের সংস্কৃতির অংশ। নদীকে ধ্বংস করলে তারা তাদের ঐতিহ্য হারিয়ে ফেলবেন। তার এই কথায় উপস্থিত সাধারণ মানুষ সমর্থন জানায় এবং আনন্দ প্রকাশ করে। কিন্তু তখনই সেখানে গণেশ রায়ের ছেলে বিজয় দৌড়ে আসে এবং জানায় যে তার দাদা অর্থাৎ গণেশ রায়ের বাবা যে বাস আসছিলেন সেটি খাদে পড়ে গেছে এবং তিনি আর বেঁচে নেই। এই মর্মান্তিক খবর শুনে গণেশ ও বিজয় অত্যন্ত ভেঙে পড়েন এবং সেখান থেকে চলে যান। ইতিমধ্যে মাইক তার ভাইয়ের চিতাভস্মের কলসটি সাথে নিয়ে নেপালের এয়ারপোর্টে পৌঁছায়। সিকিউরিটি চেকিং পার হয়ে সে প্লেনে ওঠে। ভ্রমণের সময় সে তার ভাইয়ের মিলিটারিতে কাটানো দিনগুলোর কথা মনে করে। তার ভাই একটি মিশনের যাওয়ার আগে বলেছিল যে মিলিটারিতে থাকার কারণে হয়তো তার হিমালয়ে যাওয়ার স্বপ্ন পূরণ হবে না। পরবর্তীতে সেই মিশনেই গুলিতে তার ভাইয়ের মৃত্যু হয়েছিল। অবশেষে মাইক কাঠমান্ডু এয়ারপোর্টে এসে পৌঁছায়। সে বিমানবন্দরে যায়। বিমানবন্দরে পৌঁছাতেই সে দানি নামের একটি মেয়েকে দেখতে পায় যে তার গাইড। তারা দুজনেই গাড়িতে করে সেখান থেকে চলে যায়। সে দানির সাথে অনেক কথা বলে এবং তারা একটি বাস স্ট্যান্ডে পৌঁছায়। এই বাসটি এখান থেকে মাউন্ট এভারেস্টের পাহাড়ের মাঝে যাবে এবং সেখান থেকে মাইককে আগে পায়ে হেঁটে চলতে হবে। এই বাসের ভিতরে আরও মানুষ ছিল। এই বাসে একজন লোক ছিল যে সিনেমা শুটিং করতে যাচ্ছিল। সেই লোকটির নাম প্রফেসর। তার একটি মেয়েও ছিল যার নাম স্টার। সেই মেয়েটি বাসে উঠে নিজের ব্যাগ রাখতে শুরু করে। তখনই দানির ব্যাগ নিচে পড়ে যায়। দানির রাগ হয়। দানি স্টারকে ব্যাগটি তুলতে বলে, কিন্তু সে মানা করে দেয়। তখনই স্টারের বাবা দানির কাছে ক্ষমা চেয়ে তার ব্যাগটি উপরে রেখে দেয়। ড্রাইভার তাদের বলে যে আমরা 3 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে যাব। অন্যদিকে আমরা বিজয়কে দেখি যে মার্কেটে ছিল। কিছু মানুষ বিজয়ের পিছু নিচ্ছিল। তখনই বিজয়ের বাবার ফোন আসে। বাবা তার ছেলেকে বলে যে আমি খাবারের ব্যবস্থা করেছি, তুমি দ্রুত চলে আসো এবং আমার কাছে শুধু মেসেজ পাঠিও। বিজয় হ্যাঁ বলে জবাব দেয়। বিজয়ও সেই বাসে উঠে পড়ে। যারা বিজয়ের পিছু নিচ্ছিল তারাও সেই বাসে উঠে পড়ে এবং বিজয়কে মেরে অজ্ঞান করে দেয়। সবাইকে গান পয়েন্টে জিম্মি করে। ড্রাইভারকে বলে যে এই বাস কোথাও থামাবে না, সেখানেই নিয়ে যাবে যেখানে আমরা বলবো। তারপর তারা বাসটিকে ভুল রাস্তায় ঘুরিয়ে দেয়। মাইকের খুব রাগ হচ্ছিল। তখনই সে একটি লাঠি দেখতে পায় এবং নিজের সিটের নিচের ঢাকনা সরিয়ে দেয় এবং এই লাঠিটি চাকার মাঝে আটকে দেয়, যার ফলে বাসটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চাকা ফেটে যাওয়ার কারণে গুন্ডাদের মনোযোগ সরে যায়। দানি সেই মেয়েটির সাথে ফাইট করতে শুরু করে। মাইক সেই লোকটির সাথে ফাইট করে এবং তার বন্দুক কেড়ে নেয়। মাইক সেই লোকটিকে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। যে মেয়েটি ছিল, দানি তাকে অজ্ঞান করে দেয় এবং তার হাত বেঁধে দেয়। বাসটি একটি জায়গায় ঝুলে পড়ে। ধীরে ধীরে সেই বাস থেকে সবাই নামতে শুরু করে, কিন্তু মাইক বাস থেকে নামে না, কারণ সে সেই পাত্রটি খুঁজছিল যাতে তার ভাইয়ের চিতাভস্ম ছিল। মাইক পাত্রটি দেখতে পায় এবং একটি লাঠির সাহায্যে সেটি তুলে নিয়ে বাস থেকে নেমে আসে।
ঠিক তখনই সেখানে পুলিশ এসে হাজির হয় এবং সেই মেয়েটিকে ধরে নিয়ে যায়। পুলিশ বিজয়ের অসচেতনতা এবং তাকে সাহায্য করার জন্য তাকেও নিজেদের সাথে নিয়ে যায়। এরপর সবাই মিলে বাসটি মেরামত করতে শুরু করে। মাইকো ড্রাইভারকে বাসটি ঠিক করতে সাহায্য করে। সেখানে ইভান প্রফেসর নামের একজন ব্যক্তি ছিলেন, যিনি পুলিশের সাথে কথা বলেন। তিনি জানতে চান যে যে ছেলেটি অজ্ঞান হয়ে গিয়েছিল তার শারীরিক অবস্থা কেমন এবং তার নাম কি। পুলিশ অফিসার জানান যে তার নাম বিজয়। এখানে প্রফেসরের সাথে দানির দেখা হয়। প্রফেসর দানিকে বলেন যে তিনি পড়েছেন যে এখানে রুদ্র নামের একজন লোক আছেন, যিনি অনেক বড় একটি ড্যাম তৈরি করতে চান, কিন্তু এখানকার মানুষ এবং বিজয়ের বাবা এই ড্যামটি তৈরি করতে দিচ্ছেন না। দানি তার কথা বুঝতে পারেন। এরপর স্টারের সাথে দানির দেখা হয় এবং স্টার বলে, তুমি অনেক ভালো লড়াই করো, আমাকেও কি একটু শেখাতে পারবে? দানি তাকে সম্মতি জানায়। ঠিক তখনই সেখানে অনেক পুলিশ এবং বেশ কিছু গাড়ি আসে। তাদের জন্য একটি নতুন বাস ও আনা হয়। পুলিশ অফিসার বলেন যে তারা সবাই এখন এখান থেকে যেতে পারে। কিছু মানুষ সেখান থেকে চলে যায়, তবে কয়েকজন থেকে যায়। প্রফেসরের কাছে পুরো বিষয়টি কেমন যেন অদ্ভুত লাগছিল, তাই তিনি বারবার বিজয়ের কথা জিজ্ঞাসা করতে থাকেন। পুলিশরা যখন কিছু বলছিল না, তখন প্রফেসরের সন্দেহ আরও বেড়ে যায় যে নিশ্চয়ই এখানে কোনো গরমিল রয়েছে। এরপর আমরা রুদ্রকে দেখতে পাই যে বিজয়কে জিজ্ঞেস করছিল যে তার বাবা কোথায়, কিন্তু বিজয় তাকে কিছুই বলে না। পুলিশও রুদ্রের সাথে হাত মিলিয়েছিল। এরপর প্রফেসর মাইককে বলেন যে এখানে অবশ্যই কিছু একটা গরমিল রয়েছে। মাইক বলে, চলো গিয়ে দেখি। তারা যখন সেদিকে এগোতে থাকে তখন বিজয়ের চিৎকার শুনতে পায়। তাই ভেতরে যাওয়ার জন্য তারা বাইরে পাহারারত পুলিশ অফিসারকে অজ্ঞান করে দেয় এবং তার বন্দুকটি নিয়ে ভেতরে চলে যায়। ভেতরে রুদ্র ছিল। তারা রুদ্রকে বলে বিজয়কে ছেড়ে দিতে। প্রফেসর বিজয়ের সাথে কথা বলতে শুরু করলে রুদ্র তাকে গুলি করে দেয়। ঠিক তখনই রুদ্রের লোকজন তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। তবে তারা দুজনেই বিজয়কে নিয়ে সেখান থেকে বের হয়ে আসতে সক্ষম হয় এবং বাস চড়ে পালিয়ে যায়। স্টার তার বাবার কথা জিজ্ঞেস করলে দানি তাকে বলে যে তার বাবা আর বেঁচে নেই। পুলিশ তাদের পিছু নিতে শুরু করে এবং ড্রাইভারকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর মাইক নিজেই বাসটি চালাতে শুরু করে। পথে পাইপ বোঝাই একটি ট্রাক দাঁড়িয়েছিল। মাইক একটি ছুরির সাহায্যে ট্রাকের দড়িগুলো কেটে দেয় যাতে পাইপগুলো রাস্তায় পড়ে যায়, কিন্তু রুদ্রের লোকদের রাস্তা বন্ধ হয়ে যায়। মাইক নিজের বাসটিকে বাইরে বের করে নেয়। সামনে দুটি রাস্তা ছিল। বিজয় মাইককে বলে যে আমাদের অন্নপূর্ণা হাইল্যান্ডের দিকে যাওয়া উচিত, কারণ আমার বাবা সেখানে আছেন। সেখানে চায়না বর্ডারও কাছেই রয়েছে, তাই তারা সেই দিকেই চলে যায়। রুদ্র রাস্তা পরিষ্কার করিয়ে সেই বাসের পিছু নিতে শুরু করে। বাসটি কিছু দূর যাওয়ার পর যে ড্রাইভারটি আহত ছিল সে তাদের বলে যে আমাকে এখানেই নামিয়ে দাও। তখন তারা তাকে একটি পাথরের কাছে বসিয়ে দেয় এবং তাকে একটি বন্দুক দেয়। সে বলে যে তারা যদি আসে তবে আমি তাদের আটকে দেব। তারপর তারা সবাই সেখান থেকে চলে যায়। তারা এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে একটি খাড়া ঢাল ছিল। এখানে একটি মেশিনও লাগানো ছিল যা এখান থেকে গাড়িগুলোকে নিচে নামানোর কাজ করত। তারপর তারা দড়িটিকে বাসে বেঁধে নেয় এবং তারা ধীরে ধীরে নিচে নামতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর সেই মেশিনের ইঞ্জিনটি নষ্ট হয়ে যায়। তারপর তারা সেই দড়িটি খুলে দেয় এবং মাইক ব্রেকের সাহায্যে ধীরে ধীরে বাসটিকে নিচে নামাতে শুরু করে, কিন্তু বাসটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখনই তাদের বাসটি একটি জায়গায় আটকে যায়। তারা সবাই বাইরে চলে আসে। তারা দেখে যে বাসের পেছনের চাকা ফেটে গেছে। মাইক দেখে যে খাদের মধ্যে কিছু বাস পড়ে আছে যেগুলো উল্টে গেছে। সে বলে যে আমরা তাদের চাকা এবং স্টেপনি ব্যবহার করতে পারি এবং আমাদের বাসে লাগিয়ে আমাদের বাসটি ঠিক করতে পারি। তারা সবাই মিলে দড়ির সাহায্যে তাদের বাসটিকে সোজা করে। ততক্ষণে রুদ্র সেখানে পৌঁছে যায়। ড্রাইভারটি তখনও বেঁচে ছিল, তাই তাদের দেখে সে গুলি চালাতে শুরু করে। তারা ড্রাইভারটিকে জিজ্ঞেস করে যে তারা কোনো দিকে গেছে, কিন্তু সে কিছুই বলে না। তাই সেই পুলিশটি তাকে গুলি করে দেয়। তারপর তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সেই মেশিনটি আছে। তারা বুঝতে পারে যে তারা এর সাহায্যে নিচে গেছে। তারা বলে যে এটি ঠিক করতে 2 ঘন্টা সময় লাগবে। অন্যদিকে আমরা গণেশকে দেখি। সে তার ছেলের জন্য চিন্তিত হতে শুরু করে। সে তার ছেলেকে মেসেজ করে। আমরা দেখি যে বিজয়ের ফোনটি রুদ্রের কাছে আছে। রুদ্র গণেশের কাছে লোকেশন জিজ্ঞেস করে। গণেশ লোকেশন পাঠিয়ে দেয়। তাই রুদ্র একজন বাইকওয়ালাকে গণেশের কাছে পাঠায় এবং বলে যে তাকে খতম করে দাও। সেই বাইকওয়ালা সেখানে পৌঁছে যায়। সে যখনই বাড়ির দরজা খোলে তখনই সেখানে একটা বোমা বিস্ফোরণ ঘটে।
সে মারা যায়। তখনই তারা বাস নিয়ে সেখানে পৌঁছে যায়। তারা দেখে যে এখানে ইতিমধ্যে একটি বাড়ি জ্বলছে। তখনই সেখানে গণেশ চলে আসে। এই লোকেরা একটি বাড়ি পর্যন্ত পৌঁছে যায় যেখানে গণেশ থাকছিল। এখানে মাইক অজ্ঞান হয়ে যায়, কারণ তার গায়ে গুলি লেগেছিল। তখনই দানি মাইকের চিকিৎসা করে। বিজয় তার বাবার সাথে কথা বলছিল। সে বলে যে আমরা সামনে কিভাবে যাব? ওখানে তো একটা খাদ আছে। তার বাবা বলেন যে তুমি চিন্তা করো না, ওখানে একটা ক্রেন আছে। দানি স্টারকে বলে যে তুমি বাইরে থেকে পানি নিয়ে এসো। তখনই স্টার পানি আনতে চলে যায়। তখনই সে একটি বাইকের আওয়াজ শুনতে পায়, কিন্তু ওই বাইকওয়ালা স্টারের মুখ চেপে ধরে। কিন্তু দানি ওই বাইকওয়ালাকে মেরে ফেলে। এখানে গণেশ আসে। সে বলে যে আমরা এখানে নিরাপদ নই, তাই আমাদের এখান থেকে বের হতে হবে। তখনই মাইকেরও জ্ঞান ফিরে আসে এবং তারা বাস নিয়ে রওনা দেয়। সকালের মধ্যে তারা খাদের কাছে পৌঁছে যায়। তখনই তারা তাদের বাসটিকে ক্রেন দিয়ে ঝোলায়। তখনই আমরা রুদ্রকে দেখি। সে ওই বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সে বুঝতে পারে যে তারা বেশি দূরে যায়নি। সে তাদের পিছু নিতে শুরু করে। তখনই এখানে রুদ্রর লোকজনেরা চলে আসে। তাদের গণেশ দেখে ফেলে। সে রুদ্রর লোকদের ওপর গুলি চালাতে শুরু করে, কিন্তু রুদ্রর লোকেরা গণেশকে মেরে ফেলে এবং এই বাসটিকে ক্রেন দিয়ে অন্য পারে নিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু দানি তাদের ওপর গুলি চালাতে শুরু করে। তখনই দানি তেলের ড্রামে গুলি মেরে সেগুলোকে বিস্ফোরণ ঘটিয়ে দেয় এবং তারা নিজেদের বাস নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তারপর রুদ্রের লোকেরাও ক্রেনের সাহায্যে অন্য পাশে পৌঁছে যায় এবং তাদের তাড়া করতে থাকে। সামনে একটি সুড়ঙ্গ ছিল। রুদ্র বলে যে এদের থামাতে হবে। মাইক বাসটিকে পুরো গতিতে ছুটিয়ে নিয়ে যাচ্ছিল। একজন মোটরসাইকেল আরোহী লোক সেই সুড়ঙ্গে আগে পৌঁছে যায়। যে মোটরসাইকেল আরোহী সুড়ঙ্গে গিয়েছিল সে সেখানে একটি বোমা ফিট করে দেয়, কিন্তু বোমাটি ফাটার আগেই মাইক বাস নিয়ে বাইরে বেরিয়ে আসে। তখনই রুদ্র আবারও তার লোকদের সাথে তাদের পেছনে লেগে যায়। একজন পুলিশ অফিসার এবং একটি মেয়ে বাসের ভেতরে চলে যায়। এখন বাস বিজয় চালাতে শুরু করে। দিলি সেই মেয়েটির সাথে লড়াই করা শুরু করে এবং সেই পুলিশ অফিসারটি মাইকের সাথে লড়াই শুরু করে। মাইক তাকে অজ্ঞান করে দেয় এবং বাস থেকে বাইরে ফেলে দেয়। স্টার সেই মেয়েটিকে ছুরি মেরে দেয় এবং তাকেও বাসের বাইরে ফেলে দেয়। কিন্তু রুদ্র এখনও তাদের পেছনে লেগেছিল। তবে তারা নিজেদের বাস দিয়ে রুদ্রের গাড়িকে ধাক্কা মেরে খাদে ফেলে দেয়, যার ফলে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং রুদ্র মারা যায়, আর এরা সবাই বেঁচে যায়। কিছুদিন পর বিজয় সবার মাঝে যায় এবং জানায় যে আমার দাদা ভাই এবং বাবা মারা গেছেন, কিন্তু এখন এখানে আর কোনো বাঁধ ড্যাম তৈরি হবে না। আমরা সবাই নদীকে বাঁচিয়ে রাখব এবং মানুষের জমিও বাঁচাব। এতে সবাই অনেক খুশি হয়ে যায়। মাইকের কাজ এখনও বাকি ছিল। সে দিল্লির সাথে একটি উঁচু পাহাড়ে আসে এবং এখানে তার ভাইয়ের চিতাভস্ম ভাসিয়ে দেয়। এরপর দিল্লি তাকে এয়ারপোর্টে পৌঁছে দিতে আসে, কিন্তু সে আগে যেতে পারে না। তারপর দিল্লি তাকে জড়িয়ে ধরে। তারা দুজনেই সেখানে থেমে যায়, আর এখানেই আমাদের সিনেমার সমাপ্তি ঘটে।